এই যে শুনছেন, আর কত সময় ধরে এমন করে পড়ে পড়ে ঘুমাবেন? উঠুন না। উম, আমি আর একটু ঘুমাবো প্লিজ। না, আর একটুও ঘুমাতে হবে না। সকাল হয়ে গেছে। আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে। উঠে পড়ুন দয়া করে। আদেও ঘুম ঘুম চোখে মিটমিট করে তাকালো শুভ। রাত ৩টে অবধি পড়াশোনা করার পর চোখ বন্ধ করেছে সে। সাধের ঘুমের ১২টা বাজাতে ভোর ৬টায় নীলা এসে ডেকে তুলল শুভকে। শুভ ঘুম কোনো মতে কাটিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, এত ভোরে আমার রুমে তুমি কি করছো? কি আর করব? আমার হয়েছে যত জ্বালা। আপনি গতকাল আমাদের বাড়িতে এসে কি বলেছিলেন মনে আছে? কই কি বলেছি? মনে নেই তো আমার। বাহ, এমন করে সব ভুলে যাবেন বুঝেছেন? গতকাল আমাদের বাড়ি এসে বলেছেন যে আজ আপনার আম্মু আব্বু গ্রামে যাবে। তাই তো আমার আম্মু চিন্তিত হয়ে আপনার জন্য নাস্তা পাঠিয়েছে। তো নাস্তা পাঠিয়েছেন তো রেখে যাও। আমাকে কেন ডেকে ডেকে বিরক্ত করছো? আমি আপনাকে না মোটেও বিরক্ত করিনি। নাস্তা ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা পাবেন না। চলুন, গরম গরম নাস্তা খেতে হবে। উঠে পড়ুন। উফ, আমার না এখন মোটেও ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে। প্লিজ তুমি আমায় আর জ্বালাতন করো না। কি? আপনি আমায় এমন করে তাড়িয়ে দিতে পারেন না। দেখুন, আমি আপনার ভালো চাইছি দেখে আপনাকে ডেকে তুলতে এসেছি। এমন করিয়েন না, উঠে পড়ুন। নীলা, আজ আমার একটা ইন্টারভিউ আছে, প্লিজ আমায় একটু ঘুমাতে দাও। সকাল সকাল আমার মাথাটা খারাপ করো না। আমি নিজের হবু স্বামীর মাথা খারাপ করবো না তো কে করবে? আমার একটা অধিকার আছে তো নাকি? নীলার কথাটা শুভ কানে আসতেই শুভ হকচকিয়ে লাফিয়ে উঠে পড়ল। নীলার একটা কথায় শুভর ঘুম উবে গেল। শুভ লাফিয়ে উঠে পড়ে নীলার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই তুমি কি বললে? তুমি কি বললে? আমি তোমার কথাটা শুনতে পাইনি, আবার বলো। কি আর বলবো? আপনি শুনতে না পেলে আমার কি করার আছে বলুন? ফাইজলামি করো আমার সাথে, যেটা বলতে বলেছি সেটা আবার বলো। আমি বলেছি যে আপনি একটু তাড়াতাড়ি উঠুন, নাস্তা করে তারপর ইন্টারভিউ দিতে চলে যান। না, তুমি এটা বলনি, আমি অস্পষ্ট শুনেছি, তুমি কিছু একটা বলেছো। না না, আপনি ভুল শুনেছেন। আমি বলেছি আপনি নাস্তা করে নিন, তারপর অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসুন। আর কিচ্ছু বলিনি। কি জানি, কেন জানি আমার মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। যাক, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর নাস্তা করে তারপর বের হয়ে যাব। ঠিক আছে, আপনি নাস্তা করে নিন। আমি তাহলে আসছি, বাই। নীলা কথাটা বলতেই মুচকি একটা হাসি দিয়ে চলে গেল শুভর রুম থেকে। শুভ বোকার মতন নীলার চলে যাওয়ার দিকে খানিক সময় তাকিয়ে থাকলো। শুভ বুঝতে পারছে না আসলে নীলা তখন কি বলল তাকে। নীলা চলে যাবার পর শুভ হাঁপ ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। শুভ ফ্রেশ হয়ে নিতে নিতে নীলার কথাগুলো ভাবতে লাগলো। নীলা হলো এই বাড়ির বাড়িওয়ালার মেয়ে। বাড়িওয়ালার মেয়ে হয়ে শুভর সাথে নীলার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। শুধু যে নীলার সাথে ভালো সম্পর্ক হয়েছে তা না, নীলার সম্পূর্ণ পরিবারের সাথেও ভালো সম্পর্ক শুভর। নীলা তার বাবা মায়ের একমাত্র মেয়ে, আর শুভ পরিবারের একমাত্র ছেলে। নীলা সব সময় শুভর সাথেই লেগে থাকে। শুভ বুঝতে পারে না নীলা কেন তার সাথে এমন করে। শুভ ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা খেতে নিল, অতঃপর অফিসে ইন্টারভিউ দিতে চলে যায়। শুভ ইন্টারভিউ দিয়ে বিকালের দিকে বাড়িতে আসলো। শুভ খুব ক্লান্ত হয়ে আছে। রুমে আসতেই শুভ বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। শুভ বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়তেই নীলা কোথা থেকে যেন দৌড়ে চলে আসলো শুভর কাছে। শুভর কাছে এসে নীলা প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, এই যে শুভ সাহেব, আপনার না আজ ইন্টারভিউ ছিল? বলুন, কেমন পরীক্ষা দিলেন? হুম, ভালোই পরীক্ষা দিয়েছি, কিন্তু মাথাটা ব্যথা করছে একটু। মাথা ব্যথা করছে মানে? আপনার মাথা কেন ব্যথা করছে? কি হয়েছে বলুন আমায়। আরে কিছু হয়নি, এমনিতেই মাথাটা ধরে একটু। হুম, বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, শুয়ে পড়ুন। আমি আপনার মাথায় মালিশ করে দিচ্ছি। নীলার কথাটা শুনে শুভ খানিকটা চমকে গিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, এই পাগল হয়ে গেছো তুমি? আমার মাথায় হাত বুলিয়ে মালিশ তুমি করে দিবে কেন? কেন? আমি মালিশ করে দিলে কি হবে? তুমি কেন মালিশ করবে? তাছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেউ দেখে ফেললে উল্টাপাল্টা ভাবতে পারে। লোকে কি বললো সেটা দেখার কোনো ইচ্ছে আমার নেই। আমি আপনার মাথায় মালিশ করে দিব, এটাই ফাইনাল কথা। নীলা, তুমি বুঝতে পারছো না? তুমি যদি এমনটা করো তবে অনেক সমস্যা হবে। সমস্যা হোক, আমিও চাই সমস্যা করতে। আমায় বিরক্ত করবেন না প্লিজ।
আমাকে আমার কাজটা করতে দিন। নীলাকে শুভ অনেকবার করে বলল যে এমন ফাজলামি না করতে, কিন্তু নীলা কোনোভাবেই শুভর কোনো কথার পাত্তা দিল না। নীলা খানিকটা জোর করে শুভকে বাধ্য করলো শুয়ে পড়তে। শুভ জানে নীলা একঘেয়ে একটা মেয়ে, জোর করে হলেও সে যেটা বলেছে সেটা করবেই করবে। শুভ বালিশের উপর নিজের মাথা রেখে শুয়ে পড়তেই নীলা আলতো করে শুভর মাথাটা ধরে নিজের কোলের উপর রাখলো। নীলা শুভর মাথাটা নিজের কোলের উপর নিয়ে পরম ভালোবাসার স্পর্শে শুভর মাথায় হাত বুলিয়ে দিয়ে মালিশ করে দিতে লাগলো। নীলার হাতের মলিন স্পর্শ পেয়ে শুভর মনটা অদ্ভুতভাবে নেচে উঠল। এই স্পর্শ যেন শুভর কাছে খুব আপন লাগছে। শুভর মনে হচ্ছে এই মলিন স্পর্শ যদি শুভ না পায় তবে সে পাগল হয়ে যাবে। শুভর মাথা ব্যথাটা এক মুহূর্তেই উধাও হয়ে গেল। শুভ নিজের চোখ বন্ধ করে নিয়ে নীলার হাতের আদর খেতে লাগলো। নীলা এক দৃষ্টিতে শুভর ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ছেলেদের ঠোঁট যদি মেয়েদের মতো গোলাপি হয় তবে সেটা কেমন দেখায়? নীলা শুভর এই গোলাপি রঙের ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে নিজের ভিতর এক নেশার উপস্থিতিকে অনুভব করছে। নীলা আপন মনে ভাবছে শুভ যদি এই ঠোঁট জোড়া এক করে নিয়ে নীলার ঠোঁটের সাথে লেপ্টে নিয়ে আদর দিত তবে কেমন হতো। নীলা নিজের ভাবনার মাঝে ডুবে গিয়ে মালিশ করে চলেছে নীরবে। কিছু সময় মালিশ করার পর আচমকা নীলার ঘোর কাটে শুভর লাফিয়ে ওঠাতে। শুভ লাফিয়ে উঠতেই নীলা শুভর দিকে তাকালো। শুভ নিজের ঠোঁটের উপর হাত রেখে নীলাকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো নীলা? তুমি এই কাজটা কেন করলে? মানে কি করেছি আমি? কি করেছো জানো না? ছি, আমার বলতেও খারাপ লাগছে যে তুমি এমন একটা করেছো। ছি। আহা, আপনি এমন করে চিৎকার করছেন কেন? কি করেছি আমি সেটা তো বলবেন। কি করেছো জানো না? এই দেখো কি করেছো। শুভ নিজের ঠোঁটের উপর থেকে হাত সরিয়ে নিতেই নীলা দেখতে পেল শুভর ঠোঁটের উপর লিপস্টিকের দাগ লেপ্টে আছে। শুভর ঠোঁটের উপর নিজের লিপস্টিকের দাগ দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না নীলা। নীলা বুঝতে পারছে না কেমন করে এই লিপস্টিক শুভর ঠোঁটের উপর গেল। নীলা একটু চিন্তা করতেই মনে পড়ল তার যে ঘোরের মাঝ থেকে নীলা আলতো করে শুভর ঠোঁটের উপর নিচের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে একটা চুমু খায়, কিন্তু সেটা তো ঘোরের মাঝে ছিল। সত্যিই কেমন করে হয়ে গেল। নীলা শুভর দিকে তাকিয়ে অনুনয়ের কণ্ঠে বলল, সরি, আসলে আমি ঘোরের মাঝে হারিয়ে গিয়ে এমন কাজ করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন। কি ঘোরের মাঝে হারিয়ে গিয়ে তুমি আমার সাথে? দেখো নীলা, আমি তোমাকে আগেই বারণ করেছি আমার মাথায় মালিশ করে দিতে হবে না। তুমি তো আমার কোনো কথাই শুনতে পাও না। আমার কথাটা শুনলে তো আর এমন কিছু হতো না। উফ, আপনি লোকটা না বড্ড অদ্ভুত। আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি? এমন করে কথা বলছেন যেন আমি জোর করে আপনাকে চুমু খেয়েছি। এই দেখো চোরের মায়ের বড় গলা। আমি আগে না শুনে এসেছি, আজ না নিজের চোখে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি চোর হয়েছে। খুশি তো আপনি? আমি খুশি হয়ে থাকি বা দুঃখ পেয়ে থাকি সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যান। আর কখনো আমার রুমে আপনি আসবেন না। যত বড় মুখ না তত বড় কথা। আপনি আমাকে আপনার রুমে আসতে বারণ করেছেন। আপনার সাহস হলো কেমন করে আমাকে বারণ করার? আপনি জানেন না বুঝি এই বাড়িটা আমাদের? আমাদের বাড়িতে আমি সব জায়গায় আসতে যেতে পারবো। তোমাদের বাড়ি হয়েছে তো কি হয়েছে? এখানে আমি ভাড়া দিয়ে থাকি। যেহেতু আমি এই বাড়িতে ভাড়া দিই তাই এখন থেকে এই রুম আমার। কি? আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? আমাকে আপনি এই বাড়িতে আসতে বারণ করেছেন। আমি আজকে নীলা কথাটা বলে শেষ করার আগেই কান্না করতে লাগলো। নীলার চোখে এমন আচমকা নোনা জল চলে আসতে দেখে শুভ পুরো অবাক হয়ে যায়। নীলা এমন হুট করে কান্না করছে কেন? এমন করে নীলা যদি কান্না করতে থাকে তবে তো লোকেরা শুভকে বাজে কথা বলবে। নীলা কান্না করতেই আচমকা নীলার পেছন থেকে চলে আসলো শুভর আম্মু। শুভ আম্মু চলে এসে নীলাকে কান্না করতে দেখে কৌতূহলী কণ্ঠে নীলাকে বলল, নীলামা, তুমি এমন কেন রুমের সামনে এসে দাঁড়িয়ে কান্না করছো কেন? আন্টি, আপনার ছেলে আমাকে অনেক বাজে কথা শুনিয়েছে। আমি আর কখনো আপনার কাছে আসতে পারবো না। উনি এই কথক বলেছেন আমাকে। কি? ওর এত বড় সাহস? ও তোমাকে এই বাড়িতে আসতে বারণ করেছে? কেমন করে? এত বড় সাহস হলো কি ওর? সেটাই তো বলছি আমি আন্টি। আপনি ছিলেন না, আমি ওনার খোঁজ খবর নিতে এসেছি আর উনি আমাকে এমন করে বকলেন। নিজের
হবু স্ত্রীর প্রতি ওনার কোনো সম্মানবোধ নেই? নীলার কথাটা শুনে শুভ দ্বিতীয়বারের মতো চমকে গিয়ে নিজের আম্মুকে বলল, আম্মু তুমি শুনেছো এই মেয়ে মাত্র কি বলেছে? আমি সব শুনেছি। তুই আমায় এইটা বল, আমার মেয়ের সাথে তুই এমন করে কথা বলেছিস কেন? আমি ওর সাথে কেমন করে কথা বলেছি? তুই জানো না এই মেয়ে কতটা খারাপ? ওর সম্পূর্ণ কাহিনী শুনলে তোমার মাথা ঘুরতে থাকবে। আমার মাথা ঘুরাতে হবে না। তুই রীতিমতো আমার মেয়েকে জ্বালাতন করছিস। আমি এটার একটা বিহিত ঠিক করব। ধুর, আজকাল ছেলেদের কোনো মূল্যই নেই এই সমাজে। আমি নিজেই চলে যাচ্ছি, থাকো তোমরা। শুভ রাগ দেখিয়ে নিজের রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় ছাদে। নীলা সুযোগ বুঝে শুভর আম্মুর সাথে ঠিক ফিটিং দিয়ে কথা বলতে থাকে। শুভ ছাদে এসে নীরবে দাঁড়িয়ে থাকলো। শুভর মা নয়, শুভর বাবাও নীলার পক্ষে কথা বলে। শুভ ছাদে এসে এক ধ্যানে নীলার বলা কথাগুলো ভাবতে লাগলো। নীলা শেষে কি কথা বলল এই নিয়ে দুবার নীলা নিজেকে শুভর হবু বউ বলেছে। আসলে নীলা চাইছেটা কি সেটাই শুভ বুঝতে পারছে না। শুভ নিজের ঠোঁটের উপর হাত রেখে ভাবতে লাগলো নীলা কেমন করে আজ তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে নিল। নীলা ভিতর কি বিন্দুমাত্র লজ্জাবোধ নেই? এই মেয়েটার জন্য শুভকে এখন পাগল হয়ে যেতে হবে। শুভ কিছু সময় ধরে নিশ্চুপ হয়ে আকাশপানে তাকিয়ে থাকার পর আচমকা কারোর হাতের স্পর্শে শুভ নিজের কাঁধের উপর অনুভব করলো। শুভ নিজের কাঁধের উপর কারোর হাতের ছোঁয়া পেতেই হকচকিয়ে উঠে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল নীলাকে দেখে শুভ নিজের মুখটা বাংলা পাঁচের মতো করে বলল, এই তুমি আবার আমার কাছে এসেছো কেন? কি চাও কি তুমি? আপনি আমার সাথে রীতিমতো খারাপ ব্যবহার করছেন, এটা কিন্তু ঠিক না, বলে দিচ্ছি আমি। আমি কি ঠিক করছি আর না করছি সেটা আয়ার বিষয়। আর শোনো, আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলো না তুমি। কেন বলবো না? দুদিন পর আপনার পার্সোনাল বিষয় সহ সব কিছু আমাকেই তো দেখতে হবে। ওরে, আমার সব বিষয় তোমাকে কেন দেখতে হবে? কেন গো? কে তুমি? আমি কে মানে? আমি হলাম মিস শুভ। কি মানে? আমার মুখের উপর কি লেখা আছে? আমি পাগল? না, তা তো লেখা নেই। কেন এই কথাটা বললেন কেন? না, এই কারণে বললাম, কারণ তুমি কেমন করে বলতে পারলে যে তুমি আমার মিসেস হবে? আমি যদি পাগল না হতাম তবে তো বলতে পারতে না। আচ্ছা, আপনার মনের মাঝে কি কোনো ফিলিংস নেই? আমি সারাটা দিন ধরে আপনার চিন্তা করতে থাকি, আর আপনি কি না আমায় পাত্তাই দিচ্ছেন না। বলি, আমার সাথে কি আপনি মজা করছেন? মোটেও না। আমি তোমার সাথে মজা করতে যাব কেন? আমি তোমাকে কখনো বলেছি আমি পেছন পেছন ঘুরতে থাকো? বলতে হবে কেন? আমি আপনার পেছন পেছন ঘুরতেই থাকবো। আর একটা কথা শুনুন, আপনাকে যদি আমার প্রেমে না ফেলতে পারি তবে আমার নাম নীলা না, ওকে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আসছে আমাকে প্রেমে ফেলতে। পাগল নাকি আমি? নীলা শুভর উপর রাগ করে হনহন করে চলে যায় ছাদ থেকে। নীলা ছাদ থেকে চলে যেতেই শুভ একটা বড় নিঃশ্বাস ফেলল। এমন ভাবেই যদি নীলার অত্যাচার চলতে থাকে তবে শুভর পাগল হতে আর বেশি দিন সময় লাগবে না। রাতের খাবার খেয়ে শুভ নিজের রুমেই ঘুমিয়ে থাকলো। ভোরবেলা ঘুম থেকে উঠে শুভ ছাদে এসে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য উপভোগ করতে থাকে। কিছু সময় এক দাঁড়িয়ে থাকার পর শুভ ছাদ থেকে নেমে যেতে নিতেই আচমকা নীলা শুভর সামনে চলে আসে। নীলা শুভর সামনে চলে আসতেই শুভর চোখ জোড়া ঠাই আটকে গেল। শুভ নীলাকে দেখতে পেয়ে থমকে যায়। নীলার লাগে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। শুভ নীলার দিকে তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। আজ নীলাকে ভীষণ সুন্দরী লাগছে। এতটা সুন্দরী নীলাকে লাগছে যে শুভ নীলার দিক থেকে নিজের চোখ ফেরাতে পারছে না। নীলা একটা নীল শাড়ি পরে হালকা সেজে এসেছে। নীলা শুভকে এমন করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নীলা খানিক লজ্জা পেয়ে গিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? তুমি এমন করে সেজেছো কেন? আমি যে তোমার এই রূপে মুগ্ধ হয়ে গেছি। আমার দিকে এমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে, সেটা কি আপনি জানেন না? আমার দিকে এমন করে তাকাবেন না। কেন তাকাবো না? তুমি এমন করে সাজতে পারবে আর আমি তাকালেই দোষ? তার মানে কি আমাকে আপনার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তোমাকে পছন্দ করবে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উফ,
আপনি কবে থেকে এত ভালো হয়ে গেছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না আপনার কথা। হায় আল্লাহ, আমি এবার পাগল হয়ে যাব। এখন আমার আর আপনার বিয়ে হতে কেউ আটকাতে পারবে না। নীলার কথাটা শুনে শুভর ঘোর কাটে। শুভ সামান্য কেঁপে উঠে নীলার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, এই কী সব কথা বলছো? আমি কেন তোমায় বিয়ে করব? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন পারবেন না? আমি কি দেখতে খারাপ নাকি? কি দোষ আমার? আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। হয়েছে, এবার আমার চোখের সামনে থেকে কেটে পড়েন। কেটে পড়বো না, আমি এখানেই থাকবো, দেখি কি হয়। আমার সাথে ফাজলামি করেন? তখন তো সব ঠিক হয়ে গিয়েছিল, এখন এমন করছেন কেন? তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম, এখন ঠিক আছি। তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর শোনো, তুমি দেখতে সুন্দরী ঠিক আছে, কিন্তু আমি চাই না আমাদের বিয়ে হোক। অনেক সম্মান দিয়ে ফেলেছি, আর না। কান খুলে শোন, আমি তোকেই বিয়ে করব, যা হবার হবে। আমি তোকেই চাই। এই একদম আপনি থেকে তুমি হয়ে গেল। এই জন্যই আমি মেয়েদের বিশ্বাস করি না, কারণ তাদের দিয়ে বিশ্বাস নেই। সামনে দেখো, আগে আগে দেখো হোতা হ্যাঁ কেয়া। নীলা, না না, এমন করো না প্লিজ। কেউ দেখে ফেললে মান সম্মান। শুভ নিজের কথাটা বলে শেষ করার আগেই নীলা এসে নিজের ঠোঁটজোড়া প্রসারিত করে শুভর ঠোঁটের সাথে লেপ্টে নিল। নীলা শুভর ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া এক করে নিতেই শুভর মুখ বন্ধ হয়ে গেল। শুভ অনেক কিছু বলতে চেয়েও পারল না। নীরব হয়ে গিয়ে শুভ নীলার ঠোঁটের পরশ গ্রহণ করলো। নীলা বাড়িওয়ালার মেয়ে হয়ে শুভর প্রেমে পড়েছে। নীলা শুভকে ছাড়া বাঁচতে পারবে না। প্রতিটি ভালোবাসার সম্পর্কে এমনটাই হয়। প্রেম আর ভালোবাসা কখনো এক না। প্রেম ভোলা যায়, তবে ভালোবাসা ভোলা যায় না। নীলাও শুভকে ভুলতে পারবে না। ছলে বলে কৌশলে নীলা নিজের ভালোবাসাটা শুভর থেকে আদায় করেই ছাড়বে। নীলা আজ শুভর জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি পবিত্র ভালোবাসা, পূর্ণতা পাক ভালোবাসার অনুভূতিগুলো। এই ছেলে, আমাকে ইচ্ছে করে ধাক্কা দিলে কেন? আমি আপনাকে ইচ্ছে করে। অয়ন সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই অয়ন দেখতে পেল তার সামনে বসে আছে ঈশা। ঈশা হলো অয়নের অতীতের সিনিয়র আপু, যাকে ঘিরে অয়ন অনেক কিছু ভেবেছে। অয়নের মনের মাঝে আচমকা কেমন যেন করে উঠল। অয়নের কোনো যেন ইচ্ছে করছে ভীষণ ঈশাকে জড়িয়ে ধরে নিজের মনের মাঝে জমে থাকা কষ্টটা শেয়ার করতে, কিন্তু পরক্ষণেই অয়নের মনে পড়ে যায় ঈশার করা অবিশ্বাসের কথাটা। অয়ন কোনোভাবেই ঈশাকে ক্ষমা করতে পারবে না। অয়নকে দেখার পর ঈশা অয়নকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, অয়ন, তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। তোমার বাবা মা তোমার চিন্তায় পাগল হয়ে যাবার উপক্রম হয়েছে। কে আপনি? আপনাকে আমি কি জানি? সরি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। হোয়াট? এসব কি কথা বলছো তুমি অয়ন? আমি ঈশা, তোমার ঈশা। সব সত্যি সামনে চলে আসছে। তুমি ওই দিন চলে আসার পর ইকরার ক্যান্সার ধরা পড়ে। ইকরার বেশি দিন বাঁচবে না, তাই সব সত্যি কথা সে বলে দিয়েছে। ও ঠিক আছে, অবশেষে সত্যিটা বলল সে। এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। অয়ন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে সঠিক বুঝতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও তুমি। মাফ করব? কাকে মাফ করব? তাছাড়া আমার অপরাধের কারণে আপনি কেন ক্ষমা চাইছেন? অয়ন, তোমার কোনো অপরাধ নেই। আমি সব অপরাধ করেছি, আমার সব ভুল ছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঈশা অয়নের হাত ধরে কথাগুলো বলে কান্না করতে লাগলো। অয়ন ঈশাকে এমন করে কান্না করতে দেখে অয়নের মনটা খারাপ হয়ে গেল। অয়নের ইচ্ছে করছে ঈশাকে ক্ষমা করে দিয়ে ঈশাকে নিজের বুকে টেনে নিতে, কিন্তু ঈশা অয়নেরকে অবিশ্বাস করাটা যেন অয়ন বুক থেকে ঈশাকে আলাদা করে রেখেছে। অয়ন চাইলেও নিজের বুকে সেই আঘাতের কথা ভুলতে পারছে না। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, আমি ভুলে গেছি সব, আর আপনাকে নিয়ে আমার মনের মাঝে কোনো অভিযোগ নেই। আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। না অয়ন, তুমি আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, কারণ আমাকে তুমি মন থেকে ক্ষমা করে দিলে এখনই আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা তুমি করোনি। আমার বুকে আসার জন্য আপনার যেই যোগ্যতা থাকার প্রয়োজন সেটা আপনার নেই। অয়ন প্লিজ, এমন
করে বলো না, আমি আর চাই না তোমাকে হারাতে। আমি ভুল করেছি, তুমি আমাকে আমার করা ভুলের জন্য এত বড় সাজা আমাকে দিও না। আমি আপনাকে সাজা দিচ্ছি না, আপনাকে আমি আমার শেষ কথা বলে দিয়েছি। আমার মনের মাঝে আর আপনি নেই। অয়ন নিজের কথাটা শেষ করতেই হনহন করতে চলে ঈশার সামনে দিয়ে চলে যায়। ঈশা অশ্রুসিক্ত চোখে অয়নের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশা অয়ন অবিশ্বাস করে যে ভুলটা করেছে সেই ভুলের সাজা এখন নিজেই ভোগ করছে। এতটা দিন ধরে সেই ভুলের সাজা ভোগ করেও যেন তার হয়নি। অয়ন রাস্তা দিয়ে হাঁটছে ঠিক, তবে অয়নের মনে পড়ে আছে ঈশার কাছে। অয়ন অফিস থেকে সোজা নিজের বাড়ি এসে নিজের রুমে বসে বিছানায় শুয়ে পড়ল। মনের ভিতর তৈরি হয়ে থাকা শূন্যতাটা যেন আজ অনেক অয়নকে ভীষণ রকম বিচলিত করে ফেলেছে। অয়ন পারছে না ঈশার কোনো কিছুকেই ভুলতে। অয়নের রুমে ঘন্টাখানেক বাদে আসলো মিম। মিম এসে অয়নকে বিছানায় এমন করে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আপনার? অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে আছেন যে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, সমস্যা হয়নি কোনো। না, সমস্যা তো নিশ্চয়ই হয়েছে। আমি বুঝতে পারলাম না কি হয়েছে আপনার, কি নিয়ে এতটা চিন্তায় আছেন আপনি? কোনো কিছু হবে না, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। অয়নের কথাটা শুনে মিম ভাবতে লাগলো হয়তো অয়ন মিমের কোনো কথায় রেগে আছে তার উপর। আসলে মিম তো অয়নকে এমন করে আঘাত করতে চায়নি। মিম অয়নকে নিজের ফিলিংসটা বলেছে। মিম ভাবছে মিমের প্রপোজাল করার অয়ন কষ্ট পেয়েছে। মিম অয়নকে এমন করে কষ্ট পেতে দেখে পারে না। মিম অয়নের পাশে গিয়ে বসলো। অয়ন তাকে রিজেক্ট করেছে, এটা মিমের কাছে অনেক বড় একটা বিষয়। তবুও মিম শান্ত থেকে অয়নকে উদ্দেশ্য করে বলল, দেখো অয়ন, আমি তোমাকে পছন্দ করি। সেটা থেকেই ওই দিন আমি তোমাকে ভালোবাসার কথাটা বলেছিলাম, কিন্তু সেই কথার কারণে তুমি এমন করে কষ্ট পাবে সেটা আমি ভুল করেও কল্পনা করিনি। আমাকে ক্ষমা করে দাও তুমি, প্লিজ। আমি আপনার কথায় কষ্ট পাইনি। আজ অফিস থেকে বেরিয়ে আমি ঈশাকে দেখতে পেয়েছি। হোয়াট? ঈশা এই শহরে এসেছে কেমন করে? সেটা আমি জানি না। ঈশা নিজের ভুলটা বুঝতে পেরেছে আর আমাকে আবার নিজের লাইফে ফিরিয়ে নিতে চাইছে। অয়নের এই কথাটা যেন মিমের প্রত্যাশার বাইরে ছিল। মিম কখনো চায়নি ঈশা এমন করে অয়নের জীবে ফিরে আসুক আর মিমের কাছে থেকে অয়নের দূরে নিয়ে যাক। তবে অয়নের খুশি থাকাটা যেখানে মিমের কাছে সব কিছু, সেখানে বুকে পাথর চাপা দিয়ে নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মিম অয়নকে উদ্দেশ্য করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো তুমি কি বললে? আমি আর কি বলবো, ওর করা অবিশ্বাস আমাকে ওকে নিজের বুকে ঠাঁই দিতে দেয়নি। আমি ওকে বিদায় জানিয়ে এসেছি। ভুল করেছো তুমি। প্রতিটা মানুষের নিজের ভুলের বিনিময়ে একটা সুযোগ প্রত্যাশা করে। আজ ঈশার জায়গায় তুমি থাকলেও হয়তো এটাই করতে। মানে তুমি কি বলতে চাইছো? আমি ঈশার সাথে গিয়ে কথা বলি? কারণ ঈশা নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর যে নিজের ভুলটা বুঝতে পারে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমি ওকে আবার কোথায় পাবো? অয়ন নিজের কথাটা বলে শেষ করতেই সারপ্রাইজলি অয়নের রুমের দরজার সামনে থেকে ঈশার কণ্ঠস্বর ভেসে এলো। ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তো আমি, আমাকে খুঁজতে হবে না কখনো, আমি তোমার বুকের বাম পাশে সব সময় থাকি। ঈশার কণ্ঠস্বর অয়নের কানে আসতেই অয়ন ঘাড় ঘুরিয়ে ঈশার দিকে দৃষ্টিপাত করল। ঈশার চোখে মুখে ক্লান্তির ছাপের পাশাপাশি নোনা জলও জমেছে ঈশার চোখের কোণে। ঈশার চোখে নোনা জল দেখে অয়ন বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঈশার দিকে নিজের হাত জোড়া বাড়িয়ে দিতেই ঈশা অয়নের বুকে প্রায় উড়ে উড়ে ছুটে এলো। ঈশা অয়নের বুকে আসতেই অয়ন ঈশাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশা অয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অয়ন নিজেও ঈশার সাথে কান্না করছে। অয়ন বুকটা যেন ফেটে যাচ্ছে আজ। প্রিয়জনকে আবার ফিরে পাওয়া যতটা না খুশি, তার থেকেও বেশি কষ্টের। কারণ প্রিয়জন হারিয়ে যাবার পেছনের কারণটা সেই সময় প্রকট আকার ধারণ করে। অয়ন ঈশাকে এমন করে জড়িয়ে ধরে একে অপরের জন্য পাগলের মতো কান্না করছে। এই দৃশ্যটা দেখার পর মিমও কান্না চলে আসলো। মিম অয়নকে উদ্দেশ্য করে বলল, হয়েছে তো, আর কোনো ঝামেলা ইনশাল্লাহ হবে না।
এখন আপনাদের দুজনের 4 হাত এক করে দিতে হবে। কিন্তু আমি সবার আগে আমার বাবা মায়ের কাছে যেতে চাই। যাও, ঈশাকেও সাথে করে নিয়ে যাও। আর এই মেয়েটা অনেক কষ্ট করেছে, আর কোনো কষ্ট ঈশাকে দিও না। তোমরা সুখে থেকো। মিম, আমি সত্যি অবাক না হয়ে পারলাম না। ঈশার সাথে তুমি কথা বলেছো আর এখানে নিয়ে এসেছো। কি করব বলো, তোমার মুখে হাসি রেখা দেখার জন্য বড্ড লোভ আমার, তাই আমি নিজের সবটাই ম্যানেজ করেছি। অনেক করেছো আমার জন্য, সত্যি আমি এই পরিবারের কাছে সারাটা জীবন ঋণী হয়ে থাকবো। আরে এসব কিছু না, সব কিছুই বিধাতার ইচ্ছে। অয়ন সেই দিনকেই ঈশাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। অয়ন আজ অনেক মাস পর নিজের বাড়ি ফিরেছে। অয়নের বাবা মা নিজেদের সন্তানকে আবার নিজেদের কাছে পেয়ে খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অয়নের সব সত্যি জানার পর অয়নের বাবা মা অয়নকে পাগলের মতো খোঁজ করে, আর সেই সাথে ঈশা নিজেও খোঁজে অয়নকে। অবশেষে নিয়তি অয়ন আর ঈশাকে মিলিয়ে দিল। রাতের দিকে অয়ন খাবার খাওয়া শেষ করে নিজের রুমে এসে ভাবলো মিমকে একটা কল করা উচিত। অয়ন নিজের ভাবনা মতো মিমকে কল করলো। দুবার রিং হবার পর মিম কলটা পিক করলো। মিম কলটা পিক করতেই অয়ন চমকে গিয়ে মিমকে উদ্দেশ্য করে বলে উঠল, এই মিম, কি হয়েছে তোমার? আমার বাড়ি কণ্ঠে কথা বলছো কেন? কোথায় ভারী? আমার কণ্ঠস্বর ঠিক আছে, তোমার কি অবস্থা? কিছুই ঠিক নেই। আমাকে মিথ্যে বলো না তুমি, সত্যি করে বলো কি হয়েছে। কি হবে? কিছুই না। আমার অনেক স্বপ্ন ছিল, বুকের মাঝে অনেক মিথ্যা স্বপ্ন বুনেছিলাম আমি। আজ সে সব কিছু মিথ্যা প্রমাণ হয়ে গেছে। আমি একা হয়ে গেছি অয়ন, বড্ড একা। বড্ড একা মানে? আমি আছি তো তোমার পাশে, একটু বন্ধুর মতো সারা জীবন তোমার পাশে থাকবো আমি। কিসের ভয় করছো তুমি? তুমি আমার যতটাই পাশে থাকো না কেন, আমি যেটা চেয়েছি সেটা কখনো আমি পাবো না অয়ন। তোমাকে না যেই নারী নিজের জীবনে পাবে, সত্যি সে অনেক ভাগ্যবতী হবে। মিম প্লিজ এসব কথা বলো না। দেখো, বিধাতা সকলের জন্য কাউকে না কাউকে রেখেছে। দেখবে তুমি আমার থেকেও বেস্ট কাউকে পাবে তুমি। হুম। এখনো মন খারাপ করে থাকবে? না, কোথায়, আমি হাসছি, আমার কোনো মন খারাপ নেই। পাগলি একটা। শোনো, বিয়ের 7 দিন আগে থেকে তুমি আসবে আমাদের বাড়িতে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমরা সবাই মিলে অনেক মজা করব। ঠিক আছে, আমি আসবো। ওকে, তো এখন রাখছি তাহলে। অয়ন শোনো না, একটু কথা ছিল তোমার সাথে। কি কথা বলো? তুমি সত্যি মন থেকে খুশি তো ঈশাকে পেয়ে? খুশি। ঈশা আমার ভালোবাসা। আমি আমার ভালোবাসাকে পেয়ে খুশি কেন হব না বলো? খুব খুশি আমি। অয়ন মিমের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিল। এই সমাজের প্রতিটা মানুষ ভালোবাসা চায়, কেউ পায় তো কেউ হারায়। মিম চাইলে অয়নের থেকে ঈশাকে আরও দূরে রাখতে পারত, কিন্তু ভালোবাসা মানে ভোগ নয়, ত্যাগ। মিম নিজের বুকে পাথর চাপা দিয়ে অয়নকে খুশি করলো। ভালোবাসা এতটাই শক্তিশালী হতে হবে যেটায় তৃতীয় কেউ আসতে পারবে না দুজনের মাঝে। তবে অতিরিক্ত বিশ্বাস করা আবার উচিত নয়। অয়ন আর ঈশার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে। অতঃপর আর কি, অয়ন আর ঈশার বিয়েটা হয়ে গেল। অয়ন আর ঈশার বিয়েতে আপনারা সবাই আমন্ত্রিত, অবশ্যই আসবেন। বলল, মাহিম তুই কেন করলি আমার বোনের এই সর্বনাশ? নয়নের কথা শুনে আমি বললাম, তুই কেন বেইমানি করলি আমার সাথে? আমার ভালোবাসার মানুষকে তুই কেন বিয়ে করলি? আমার সাথে কেন বেইমানি করলি? তুই কেন এত বড় আঘাত আমাকে দিলি? তুই জানতিস না আদিবাকে আমি কতটা ভালোবাসতাম? তুই না জানলেও আমি কিন্তু জানি তুই তোর বোনকে কতটা ভালোবাসিস। তাই তো তোকে শাস্তি দিতে, আমার ভালোবাসা হারানোর প্রতিশোধ নিতে ওর বোনকে ধর্ষণ করলাম। যে যন্ত্রণার আগুনে তুই আমাকে পোড়ালি, তোকেও পোড়ালাম। তোর বোনের কষ্টের আর্তনাদ শুনতে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, তাই না? আমি অট্টহাসি দিয়ে কল কেটে দিলাম। নয়ন আবারও কল ব্যাক দিল। আমি কল কেটে ফোন অফ করে রাখলাম। তারপর আমি নিজের ড্রেস পরে গ্লাসের পানি নিয়ে কাজলের মুখে পানির ছিটা দিতেই কয়েক মিনিটের মধ্যে কাজলের জ্ঞান ফিরে আসলো। কাজল
ধীর গতিতে চোখ খুলে আমার দিকে তাকিয়েই আবারও ফুপিয়ে কেঁদে উঠল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বেডে বসে ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছি। শরীরে নড়াচড়া করার মতো মনে হচ্ছে কোনো শক্তিই আর পাচ্ছি না। তবু অনেক কষ্টে আমি কান্না করতে করতেই উঠে জামা কাপড় পরে নিলাম। বেডশিটের দিকে দৃষ্টি পড়তেই দেখলাম বেডশিটে ছোপ ছোপ রক্তের দাগ। এত বেশি কষ্ট পাওয়ার কারণটা এখন বুঝলাম। আমি কান্না করতে করতেই মাইম ভাইয়ার বুকের টি শার্ট 2 হাত দিয়ে খামচে ধরে বললাম, কেন করলেন আমার এই সর্বনাশ? আপনার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমার সাথে কেন এই নোংরামি করলেন বলুন? আমার কথা শুনে মাইম ভাইয়া আমার হাত তার টি শার্ট থেকে ঝাটকা মেরে সরিয়ে বসা থেকে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলল, তোর বেঈমান ভাইকে শাস্তি দিতে, শিক্ষা দিতে তোর সর্বনাশ করেছি। তোর ভাই আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। আদিবাকে বিয়ে করেছে তোর ভাই। আমার জীবনটা নষ্ট করে দিল তোর ভাই, তাই তোর জীবনও আমি নষ্ট করে দিলাম। তোর ভাই আমার ভালোবাসা কেড়ে নিয়ে আমাকে কষ্ট দিয়েছে, আমিও তোকে নষ্ট করে তোর ভাইকে কষ্ট দিলাম। আমার কথা শুনে কাজল বলল, আপনি কিন্তু আমার ভাইয়াকে তেমন একটা শাস্তি দিতে পারেননি। আমার ভাইয়া আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, সারা জীবন সংসারও করবে, আর আপনি সারা জীবন বিরহ আগুনে পুড়বেন। আমার ভাইয়া কিন্তু ঠিকই ভালো থাকবে আপনার গার্লফ্রেন্ড আদিবাকে নিয়ে, কিন্তু আপনি সারা জীবন একটু একটু করে শেষ হয়ে যাবেন। আমার ভাইয়ার তো কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আমারও বিয়ে হয়ে যাবে অন্য জায়গায়। তাই আমি বলছি কি, আমার ভাইয়াকে যদি আপনি সারা জীবন তুষের অনলে পোড়াতে চান, শাস্তি দিয়ে তিলে তিলে শেষ করতে চান, তাহলে আমাকে বিয়ে করুন। বিয়ে করে যত প্রকার কষ্ট আছে আমাকে দিয়েন। আর আমাকে কষ্ট পেতে দেখলে আমার ভাইয়াও কষ্ট পাবে। আমার ভাইয়ার জন্য এর থেকে বড় শাস্তি আর হয় না। গুড আইডিয়া, এটা তো ভেবে দেখিনি। কথাটা বলেই ভাইয়া আমাকে নিয়ে কাজী অফিসে আসে বিয়ে করতে। আর আমি মনে মনে বললাম, মাহিম মির্জা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। যেদিন প্রথম তোমাকে আমাদের বাসায় ভাইয়ার সাথে দেখেছিলাম, সেদিনই তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি। কিন্তু ভাইয়ার কাছে জানতে পারি তোমার গার্লফ্রেন্ড আছে, তাই আমি আর তোমাকে আমার ভালোবাসার কথাটা বলতে পারিনি। ভাইয়া তোমার গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। আমি খুশি হয়েছি, তা না হলে তো আমি তোমাকে পেতামই না। এইসব কথা ভাবছি, হঠাৎ কাজী সাহেব আমাকে কবুল বলতে বলল, আর আমিও ফটফট করে কবুল বলে দিলাম। আমাদের বিয়ের কাজ শেষ করে মাহিম ভাইয়া আমাকে তার বাসায় আনলো। ভাইয়ার বাবা মা বেঁচে নেই, ভাইয়াদের বিজনেস আছে। ভাইয়া আমাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে সার্ভেন্টকে ডেকে বলল, আজকের পর থেকে তোরা কোনো কাজ করবি না, সব কাজ করবে এই নতুন চাকরানি। তোরা শুধু এই চাকরানিকে কাজের অর্ডার করবি। আমার কথার যদি অবাধ্য তোরা হোস, সব কয়টাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাটা বলেই মাহিম ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, আমার জন্য কফি বানিয়ে রুমে দিয়ে যা। কথাটা বলেই আমি আমার রুমে চলে যাই। আমি সার্ভেন্টের কাছ থেকে কিচেনের কথা জেনে কফি বানিয়ে মাহিম ভাইয়া রুমে দিয়ে আসলাম। এইভাবেই ভাইয়া আমাকে প্রতিনিয়ত কষ্ট দিতে থাকে। বাসার সার্ভেন্টকে কোনো কাজ করতে দেয় না, রান্না থেকে শুরু করে সব কাজ আমি একাই করি। এভাবে কেটে যায় 2 মাস। অফিস যাওয়ার জন্য রেডি হয়ে এসে ডাইনিং রুমে ব্রেকফাস্ট করছি। হঠাৎ দেখলাম কাজল ফ্লোরে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেল। চোখে মুখে পানির ছিটা দিলাম, কিন্তু সেন্স ফিরছে না। দ্রুত কাজলকে কোলে করে গাড়িতে বসিয়ে ক্লিনিকে নিয়ে গেলাম। সেখানে গিয়ে ডক্টরের মাধ্যমে জানতে পারলাম কাজল 2 মাসের প্রেগনেন্ট। আমি কাজলকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছানোর পর আমি গাড়ি থেকে নামতে যাব, এমন সময় ভাইয়া আমার সামনে এসে আমাকে কোলে করে রুমে এনে তার বেডে শুইয়ে দিয়ে বলল, আজকের পর থেকে কোনো কাজ তোমাকে যেন করতে না দেখি। সারাদিন শুয়ে থাকবে, ওয়াশরুমের প্রয়োজন ছাড়া বেড থেকে নামবে না। আমার সন্তান তোমার গর্ভে। আমার সন্তানের যদি কিছু হয়, তোমাকে আমি শেষ করে ফেলবো। কথাটা বলেই সার্ভেন্টদের ডেকে বলল, আজ থেকে তোদের ম্যাডামের খেয়াল রাখবি। ওর খাবার সময় মতো রুমে এনে দিবি। ও যদি কোনো কাজ করে আমাকে ইনফর্ম করবি। সার্ভেন্টরা সম্মতি জানিয়ে চলে যায়। আর আমি মাহিমের পাগলামি দেখছি। বাবা হবার কথা শুনে ওর মধ্যে কতটা চেঞ্জ এসেছে।
মাহি মামার কাছে এসে আমার পেটের ওপর একটা চুমু দিয়ে তারপর পেট কানে পেতে অনুভব করলো বাচ্চার হার্টবিট। আমি বললাম, এই যে আমার অনাগত বেবির বাবা, এখনো বাচ্চার হার্টবিট আসেনি, কবে আসবে? আর 1 মাস পর আসবে। মাহি মামার কপালের ওপর একটা চুমু দিয়ে আমার হাতটা মুঠো করে ধরে বলল, তোমাকে এতটা দিন অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি মাহিমের গলা জড়িয়ে ধরে বললাম, করতে পারি যদি তুমি আমাকে আদর করো। আমি মুচকি হেসে কাজলের ঠোঁটে একটা চুমু দিয়ে বললাম, আদর কত নিতে পারো রাতে দেখব। আমার কথা শুনে কাজল লজ্জায় আমার বুক। আজ দীর্ঘ 5 বছর পর আমার খালার বাসায় বেড়াতে আসলাম। আমার একটা পিচ্চি খালাতো বোন আছে, এখন তার বয়স 12 বছর। আমার খালু সৌদি আরব থাকে। খালার সাথে কথা বলে আমার পিচ্চি খালাতো বোনের কথা জিজ্ঞাসা করতেই খালা বলল, ছাদে গিয়ে দেখ, মনিকা ছাদে খেলা করছে। আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম মনিকার সাথে আরো 2 জন খেলা করছে, একজন ছেলে একজন মেয়ে, 2 জনই মনিকার বয়সী। এই 2টা বাচ্চা মনিকাদের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাচ্চা হবে হয়তো। আমি মনিকার কাছে গিয়ে বললাম, কি খেলা খেলছো মনিকা? আমাকে দেখে মনিকা বলল, এই তো আমার বর চলে এসেছে। মনিকার কথা শুনে আমি শুকনো গলায় বেশম খেয়ে বললাম, এই পিচ্চি, আমি তোমার ভাইয়া হই, বর নই। আমার কথা শুনে মনিকা তার পাশের 2 পিচ্চিকে দেখিয়ে বলল, আমরা বর বউ খেলছি। এই যে আনিশার বর জিতু, আমার বর নেই, তাই তুমি আমার বর। তুমি এখানে বসো, আমি তোমার জন্য রান্না করি। কথাটা বলেই মনিকা একটা টুল দিল আমাকে বসতে, আর মনিকা খেলনা করার হাঁড়ি পাতিল নিয়ে রান্না শুরু করলো। আমি টুলে বসে মনিকার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। কিছুক্ষণ পর মনিকা আমাকে 1 বাটি ঘাস দিয়ে সাথে একটা চামচ দিয়ে বলল, এই নাও তোমার খাবার। আমি ঘাসের বাটিটা হাতে নিয়ে বললাম, এটা তো ঘাস, বরকে কেউ ঘাস খেতে দেয়? বাজার ঘাট তো কিছু করো না, ঘাস ছাড়া কি খেতে দেবো তোমাকে? মাছ মাংস ঘরে কিচ্ছু নেই, বসে বসে গরুর মতো ঘাসই খাও, তাড়াতাড়ি খাও। আমি ঘাসের বাটি হাতে নিয়ে বললাম, বোঝা যাচ্ছে বড় হয়ে তুমি বরকে খুব ভালো সাইজ করতে পারবে। আমি সবসময় বরকে খুব ভালো সাইজ করতে পারবো। আমি মুচকি হেসে বললাম, অনেক খেলা হয়েছে, এবার রুমে চলো। রুমে কেন যেতে বলছো? রুমে গিয়ে আমাকে আদর করবে তুমি, ওই যে বর যেমন করে বউকে আদর করে। এই এত পাকনামি কথা তুমি কোথা থেকে শিখেছ? হ্যাঁ, বর বউকে আদর করে তুমি কি করে জানলে? আমি টিভির মধ্যে দেখেছি বিয়ের পর পর বউকে আদর করে। আমি তোমাকে বিয়ে করিনি, আর তুমি আমার বউ না যে তোমাকে আদর করব। তাহলে আমি তোমাকে বিয়ে করব। দাঁড়াও, আম্মুকে যেয়ে বলছি আমি তোমাকে বিয়ে করে বর বানাবো। কথাটা বলেই মনিকা দৌড়ে ছাদ থেকে চলে যায়। আমি মনিকার পিছু পিছু যেতে থাকি আর বারবার ডাকছি, কিন্তু মনিকা আমার কথা শুনছে না। আমি ড্রয়িং রুমে প্রবেশ করে দেখি মনিকা খালাকে জড়িয়ে ধরে বলল, আম্মু আম্মু, আমি অরণ্য ভাইকে বিয়ে করব, আমি অরণ্য ভাইয়ের বউ হব। মনিকার কথা শুনে আমি খালার সামনে লজ্জায় অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছি। খালা মনিকার কথা শুনে হা হা করে হেসে বলল, তুমি আগে বড় হও, তারপর অরণ্যর সাথে তোমার বিয়ে দিব। কিন্তু মনিকা মরার কান্না জোরে দিয়ে বারবার বলছে, আম্মু আর খালারও ইচ্ছা অনেক আগে থেকেই মনিকা বড় হলে মনিকার আর আমার বিয়ে দিবে। মনিকাকে এভাবে কান্না করতে দেখে খালা আম্মুর কাছে কল দিয়ে মনিকার কথা জানালো। আম্মু বলল, অরণ্যর তো ইন্টার এক্সাম শেষ, আর 10-15 দিনের মধ্যেই অরণ্য লন্ডন চলে যাবে পড়াশোনার জন্য। আপাতত বিয়ে দিয়ে দিতে। অরণ্য পড়া শেষ করে 5 বছর পর দেশে ফিরলে তখন কাবিন করে অনুষ্ঠান করে বিয়ে তুলব। খালাও আম্মুর কথায় রাজি হয়ে যায়। ইয়ার করার অবশেষে পিচ্চি খালাতো বোনকে বিয়ে করতে হলো। বিয়ের শেষে খালা রুম থেকে বেরিয়ে যায়, আর মনিকা আমাকে বলল, ওই বর, এবার আমাকে আদর করো। আমি মনিকার কাছে এসে কপাল আর ঠোঁটের উপরে 2টা চুমু দিয়ে বললাম, মুয়া, মুয়া। এই যে আদর করলাম, আর একটু বড় হও, তারপর অন্যরকম আদর দিব।
আমার কথা শুনে মনিকা বলল, আমি অন্যরকম আদর এখনই নিব। এই বড় আমাকে অন্যরকম আদর করো। তোমার এখনো বয়স হয়নি সে আদরটা নেয়ার। পিচ্ছি বউ, আগে বড় হও। আমার কথা শুনে মনিকা ভ্যাঁ করে কান্না করতে করতে বলল, আমাকে অন্যরকম আদর করো। সর্বনাশ করছে। কথাটা বলেই তো দেখছি বিপদে পড়ে গেলাম। এই বউ, তুমি কান্না করো না, চলো আমরা এখন ঘুরতে যাই। পার্কে যাবে তুমি? যাব। তারপর আর কি করার, পিচ্ছি বউয়ের কান্না থামানোর জন্য খালাকে বলে মনিকাকে নিয়ে পার্কে ঘুরতে গেলাম। পিচ্ছি বউকে বাইকে উঠিয়ে নিয়ে পার্কের উদ্দেশ্যে যাচ্ছি আর ভাবছি কবে যে পিচ্ছি বউটা বড় হবে আর কবে যে বাসর হবে আল্লাহই ভালো জানে।